হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে যাদের ইংরাজিতে কঠিন লাগে, মনে হয় রাইটিং পার্ট কঠিন, মনে হয় গ্রামার হবে না, ইংরাজিতে ভালো নম্বর ওঠে না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংরাজিতে কী করে ভালো নাম্বার উঠবে, এছাড়া ইংরাজির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন সব আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের সঙ্গে আছে গোপাল স্যার। গোপাল স্যার এখন জাহাননগর কুমারানন্দ স্কুলের হেড স্যার, এবং গোপাল স্যার হচ্ছে 20 বছর ধরে কিন্তু ইংরাজি পড়াচ্ছে। স্যারের অনেক অভিজ্ঞতা আছে। তো স্যার যে টিপসগুলো তোমাদের দেবে তোমরা অবশ্যই ভালো করে ফলো করবে। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর ইংরাজির যে তোমাদের ভয় আছে সেটা কেটে যাবে। তো স্যার, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। তো স্যার, আমার ছাত্রদের তরফ থেকে আমার যেটা প্রথম প্রশ্ন, যে ইংরাজি মোটামুটি সবারই ভয় লাগে, আমাদের বাংলা মিডিয়াম যারা আছি, তো ইংরাজির যে ভয়টা আছে সেটা কেন লাগে এবং সেই ভয়টা আমরা কি করে কাটিয়ে তুলব? আসলে ইংরাজি হচ্ছে আমাদের কাছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের মাতৃভাষা তো নয়, সেই জন্য এই ভাষাটাকে আমরা ছোটোবেলা থেকে একটা ভীতি রয়েছে আমাদের, যে আমরা ঠিক করে উচ্চারণ করতে পারছি তো, বা আমরা যে ভয়টা পাচ্ছি তার কারণটাই হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, আমাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব। আমরা জেনেও, যেমন ধরো আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি, হয়তো ইংরাজি খুব ভালো লিখতে পারছি, কিন্তু আমরা বলতে গেলে জড়তা ফিল করতাম। তার কারণটা কি? তার অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ কনফিডেন্সের অভাব। তো ইংরাজিতে এই ভীতি দূর করতে গেলে আমি ভুল বলি বা ঠিক বলি, কিন্তু আমাকে লজ্জাটা কাটিয়ে উঠতে হবে এবং আমাকে বারংবার প্র্যাকটিস করতে হবে। কেমন? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই আমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করি, অভ্যাস করি, তাহলে আমাদের কিন্তু এই ভয়টা সহজেই দূর হয়ে যাবে। এছাড়া মাধ্যমিক লেভেলে আমাদের যে ইংরেজি, সেখানে তো ভয় পাওয়ার তেমন কিছু নেই, কারণ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন আছে, সিন আনসিন বেসড কোশ্চেন, যেগুলো আমরা দেখেই উত্তর করতে পারবো। শুধু আমাদের একটু ভালো করে সিলেবাস সম্পর্কে পরিচিত হতে হবে, তবেই আমরা কিন্তু ভালো নাম্বার পেতে পারি। আচ্ছা, তো স্যার এবার যেটা প্রশ্ন, আমরা ইংলিশে আমাদের অনেক নাম্বারটা ছাত্রদের বেশিরভাগ কম ওঠে, তো ইংরেজিতে আমরা কি করে ভালো নাম্বার তুলব এবং ইংরেজিটা কি করে ভালো প্রথম থেকে পড়বো? ইংরেজিতে ভালো নাম্বার পেতে গেলে আমাদের একটু সিস্টেমেটিক হতে হবে। কেমন? কোন জায়গাটা পড়বো, কোন বিষয়টা জানবো, এটা যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, তাহলে কিন্তু ইংরেজিতে নাম্বার পাওয়া খুব একটা কঠিন নয়। যেমন আমাদের প্রথম যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যেটা দেখেছি, যে সিলেবাসটা জানলে ওরা এক্সাম প্যাটার্নটা জানে না। এই যে আমাদের ধরো সিনে 20 নম্বর আছে, আনসিনে 20 নম্বর আছে। কেমন? এই যে সিনের 20, সেটার মধ্যে কিন্তু দুটো ডিভাইডেশন আমরা দেখি। সেখানে পোয়েম থেকে রয়েছে 8 নাম্বার এবং প্রোজ থেকে হচ্ছে 12 মার্কস। এটা স্যার আপনি মাধ্যমিকের কথা বলছেন? হ্যাঁ, মাধ্যমিকের কথা বলছি। ফার্স্ট ইউনিট টেস্টটা আমি বলবো, আমি আগে একটা ডিপার সেন্সে পুরো ব্যাপারটা একটু আলোচনা করে নিই। যে আমাদের প্রথমে যেটা করতে হবে কি, আন্ডারস্ট্যান্ডিং দ্য সিলেবাসটাকে বুঝতে হবে, যে আমাদের সিলেবাসে কী কী আছে, এবং একই সঙ্গে এক্সাম প্যাটার্নটা ফলো করতে হবে, যে কী ধরনের প্রশ্ন আসছে। যেমন ধরো পোয়েমের ক্ষেত্রে আমাদের এমসিকিউ আসে, আর শুধু 2 নম্বরের 2টো কোয়েশ্চেন লিখতে হয়। সেখানে আমি যদি টু ফলস করি, পোয়েমে দেখা গেল আমি টু ফলস প্র্যাকটিস করছি, কমপ্লিশন অফ সেন্টেন্স প্র্যাকটিস করছি, সেগুলো আমার প্রয়োজন নেই। কিন্তু আমাকে পোয়েম থেকে ওই 2 নম্বরের প্রশ্নই ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটা পোয়েম থেকে কতগুলো, ম্যাক্সিমাম 12টা বা 15টা 2 নম্বরের কোশ্চেন আছে। আমাদের টোটাল কবিতা হচ্ছে 4টে, সেখান থেকে আমরা যদি একটা পরীক্ষায় চলে আসে, বাকি 3টে থেকে 3টে 15 নম্বর 2 নম্বরের প্রশ্ন যদি 15টা করে করি, তাহলে 45টা প্রশ্ন আমার সারা বছরে করতে হচ্ছে। ওটা আমার অভ্যাস করতে করতেই মুখস্থ হয়ে যাবে। এইভাবে যদি আমরা একটা ব্যাপারটা আগে থাকতে জেনে, সিলেবাসটা জেনে এবং কোশ্চেন প্যাটার্নটা জেনে যদি আমরা এগোই, তাহলে আমার মনে হয় ইংরেজিকে তেমন জড়তা কোনো কিছুই থাকবে না। আচ্ছা, এছাড়াও আমরা যেটা করব কি, যে টেক্সট বইটা কিন্তু আমাদেরকে খুব বুঝে বুঝে পড়তে হবে। আমরা কিন্তু যে পরীক্ষাগুলো চললো, জাস্ট শেষ হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা বা তার আগের বারের মাধ্যমিক পরীক্ষা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নগুলো আসছে কিন্তু কনসেপ্ট বেসড। আগে যেমন নলেজ বেসড কোয়েশ্চেন আসতো, হ্যাঁ, যেমন ধরো ফেবেলস পোয়েমটা কে লিখেছে, এই ধরনের কিন্তু কোয়েশ্চেন আসছে না। এখানে প্রশ্নটা যদি আসবে কি, ফেবেলস কোয়েশ্চেনের ট্যালেন্টস ডিফার বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি লাইন অ্যান্ড ইটস ডিপার মিনিং টু। এর গভীর অর্থগুলোও কিন্তু আমাদের বুঝতে হবে, শুধু লাইনগুলো থরলি পড়ে গেলে চলবে না। টেক্সটটাকে ভালো করে পড়তে হবে, পড়ার পরে ওর ভেতরে যে শব্দগুলো, সূক্ষ্ম শব্দগুলোকেও বুঝতে হবে। যেমন ধরো
আর পাসিং আই অফ বাপু যদি গদ্যটা আমরা যাই, আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসেই আছে, সেখানে ম্যাজিক সার্কেল মানে কি, কেন ম্যাজিক সার্কেল বলা হচ্ছে। এছাড়াও একটা শব্দ রয়েছে ফেল্ট অ্যাট সি মানে কি, সমুদ্রে পড়ে যাওয়া, তা তো নয়, এর তো একটা ফ্রেজগত মিনিং আছে, সেই মিনিংটা কী হতে পারে। এইভাবে আমাদের প্রত্যেকটা শব্দ নিয়ে যদি আমরা ঠিকঠাক করে প্রথম থেকে ভাবি, তাহলে কিন্তু ইংরেজিতে 95 অ্যাভাব পাওয়া ইটস নট আ ম্যাটার, এটা কোনো ম্যাটারই হবে না। তাহলে স্যার স্টুডেন্টরা এখন কি করে, মানে কিছু প্রশ্ন মুখস্থ করে চলে যায়, সেগুলোর পরিবর্তে যদি স্টুডেন্টরা টেক্সটটাকে ভালো করে বুঝে পড়ে, প্রতিটা ওয়ার্ডের মানে বুঝে পড়ে, তাহলে সেটা তাদের কাছে আরও সহজ হয়ে যাবে। হ্যাঁ, একদম। এই শুধু মুখস্থ করে গেলে হবে না, বা শুধু আমি রিডিং কবিতাটা আমাদের কি হয়, পোয়েমটা পড়লাম, মানে বই থেকে লাইন কটার মানে পড়লাম, হয়ে গেল। আরে লাইন কটার মানে নয়, লাইনের ভেতরে থাকা অন্তর্নিহিত অর্থ, যে কেন এই শব্দটা এলো, ট্যালেন্টস ডিফার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট ডিফার কেন বলছে, এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে। প্রত্যেকটা শব্দের পাই টু পাই অর্থ এবং তার মধ্যে থাকা ডিপার সেন্স, গভীর অর্থ বা অন্তর্নিহিত অর্থ, অ্যালিগরিক্যাল মিনিংটা কী, সেগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। যদি এই পদ্ধতিতে আমরা পড়ি, তাহলে আশা করি আমাদের কারোরই সিন নান সিনে ঠেকবে না। আচ্ছা, তো স্যার এবার যেটা বলবো, আমাদের স্টুডেন্টদের সামনে ফার্স্ট ইউনিট টেস্ট আছে, তো ওদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেগুলো যদি বলে দেন তাহলে ওদের অনেক সুবিধা হবে প্রিপারেশান নিতে। আচ্ছা, আমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা আমাদের খুব সামনে, একদম সামনে, সম্ভবত এপ্রিলের 2 তারিখ বা 3 তারিখ থেকে প্রত্যেকটা স্কুলে শুরু হয়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু বোর্ডস নোটিস আমাদের উইদিন 12 আমাদের হচ্ছে এক্সাম কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আমাদের তো ফার্স্ট ইউনিট টেস্টে জেনারেলি 4টে টপিক্সের ওপর আমাদের এক্সাম আছে। সিন পার্টে পাসিং আই অফ বাপু, ফাদার সেলফ, এই দুটো প্রোজ, এবং ফেবল এবং মাই ওন ট্রু ফ্যামিলি, এই দুটো পোয়েমের ওপর কোয়েশ্চেন হবে। এবার এক্ষেত্রে আমাদের এখানে ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের যে ব্যাপারটা রয়েছে, যে স্কুলগুলো আর ওই 10 নম্বর যে সিন দেয় সেখানে ভাঙে না, হয়তো কখনো শুধু প্রোজটাই হয় বা কোনো পোয়েমটাই হয়। সেক্ষেত্রে আমরা খুব ভালো করে যেটা লক্ষ্য করব, সেটা হচ্ছে পাসিং আই অফ বাপু। এটা কিন্তু 2023 এসেছে, 2024 ফাদার সেলফ চলে এসছে, তাই 26 রিপিটেশন নাও হতে পারে, কিন্তু পাসিং আই অফ বাপু যেটা 2023 এসছে, এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এছাড়া ফাদার সেলফ যে গল্পটা, এটা সোজা, এটা মোটামুটি রিডিং পড়লে আমরা প্রত্যেকে প্রশ্নের উত্তর করতে পারবো। কিন্তু পাসিং আই অফ বাপুতে বেশ কিছু হেকেলড ওয়ার্ডস রয়েছে, যেগুলোর অন্তর্নিহিত অর্থ রয়েছে, যেমন ম্যাজিক সার্কেল, ফেল্ট অ্যাট সি, তারপরে তাৎক্ষণিক রিয়াকশান কী ছিল বাপুস ডেথ সম্পর্কে জানার পর, এই যে বিষয়গুলো, এগুলোকে একটু মন দিয়ে পড়তে হবে। এবং এখানকার থেকে আমাদের যে ধরনের প্রশ্ন আসবে, এমসিকিউ, সেন্টেন্স কমপ্লিশন, প্রোজের ক্ষেত্রে কিন্তু আসছেই 1 নম্বরে, সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, হাফ সেন্টেন্স দিয়ে দিচ্ছে, তারপরে বাকিটুকুনি পূরণ করতে হচ্ছে। আমাদের এক্ষেত্রেও কিন্তু দেখতে হবে যে সেন্টেন্সটা কোথায় শেষ হয়েছে। যেমন ধরো লেখা রইল যে দ্য অথর ওয়ান্টেড টু, তারপরে ফাঁকা। এবার আমরা যখন খাতা দেখি, মাধ্যমিকের খাতা, তখন আমরা দেখি যে ওই 2 এর পর থেকে না টাচ করে পুরো লাইনটাই তুলে দিচ্ছে, সেটা কিন্তু একদম ঠিকঠাক নয়। আমার 2তে শেষ হয়েছে, অর্থাৎ আমার যে বাক্যটা আমি বাক্যাংশটা লিখবো সেটা 2 এর সঙ্গে অ্যাডজাস্ট করে। যেমন ধরো দ্য অথরেস ওয়ান্টেড টু টাচ দ্য ফিট অফ বাপু, এই 2 এর পরে টাচ দ্য ফিট অফ বাপুই লিখতে হবে। উল্টো করে আই ওয়ান্টেড টু টাচ দ্য ফিট অফ বাপু করতে গেলে কিন্তু সেখানে নাম্বার দেওয়া হয় না। এই জায়গাগুলো আমাদের খেয়াল করতে হবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই তো অল্প একটু সিলেবাস, সেটা আমাদের কিন্তু বারংবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট থেকে করতে হবে, টেস্ট পেপার থেকে করতে হবে, তাহলেই কিন্তু আমাদের এটা খুব সহজে হয়ে যাবে। আর একটা জিনিস সেটা হচ্ছে ভোকাবুলারিটা আমাদের বাড়াতে হবে, কারণ আমরা মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে দেখছি যে সিন আনসিন আর গ্রামার দিয়ে, রাইটিং দিয়ে মোটামুটি ছেলেমেয়েরা ভালো, কখনো কখনো বেশ কিছু ছেলেমেয়েরা ভালো করছে, 8 নম্বর ভোকাবুলারিতে গিয়ে তারা আটকে যাচ্ছে। সেক্ষেত্রে তাহলে ভোকাবুলারিটা আমাদের ইনক্রিজ করতে হবে। তার উপায় কি, আমরা যে নতুন নতুন শব্দ পেলাম না, সেই শব্দগুলোকে আমাদের নোট ডাউন করতে হবে, এই শব্দগুলোকে আবার নিজে নিজে বাক্যে প্রয়োগ করতে হবে। ধরুন আমি একটা নতুন শব্দ পেলাম, হয়তো ডেমোলিশ, এবার ডেমোলিশ মানে কি আমি পাশে খাতায় লিখে রাখলাম যে ডেমোলিশ মানে এটা, এবং আমি নিজে একটা বাক্যে সেটাকে প্রয়োগ করলাম, একটা মেক সেন্টেন্স করলাম, তাহলে এটা কিন্তু আমার মেমারিতে অনেকক্ষণ থেকে যাচ্ছে।
এই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন সিন আনসিন করছি তখন যে নতুন নতুন শব্দগুলো পেলাম সেই শব্দগুলো কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে, সেগুলো আমাদের রাইটিং স্কিলে ইউজ করতে হবে এবং সেগুলো আমাদের ভোকাবুলারিকে ইনক্রিজ করবে, আমাদের শব্দ ভাণ্ডারও বাড়াবে। এইভাবে যদি আমরা এগোই তাহলে আমার মনে হয় যে মার্কস পাওয়াটা খুব একটা কঠিন নয়, একটু সিস্টেমেটিক এগোতে হবে আর নিয়মিত অভ্যাস রাখতে হবে। আচ্ছা, আর স্যার আর কিছু যদি প্রশ্ন বলে দেন। হ্যাঁ, আমি এই ফেবেল থেকে এখানে আমাদের পোয়েম থেকে কতগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট ফেবেলের কিছু কোয়েশ্চেন্স আমি এখানে দিয়ে রেখেছি। যেমন ধরো, হোয়াই ডাজ দ্য স্কুইরেল নট কনসিডার ইট এ ডিসগ্রেস টু অকুপাই হিজ প্লেস। যে স্কুইরেল কেন বলছে যে তার কোনো ডিসগ্রেস মানে কোনো লজ্জাবোধ হয় না, যে ছোট, তাকে যে হিউমিলেট করা হচ্ছে, সেই ছোট জায়গাটা সে অকুপাই করে রয়েছে, তার জন্য কেন কোনো লজ্জাবোধ হচ্ছে না। এরকম 7টা প্রশ্ন আমি দিয়ে রেখেছি। তুমি এটা ছবিতে একটু দেখিয়ে দিও সবাইকে। এখানে প্রশ্নগুলো দেখে নেবে। এই 7টা কোয়েশ্চেন্স করলে আশা করি এটা পারা যাবে। এবং এবছরের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট একটি কবিতা হচ্ছে ফেবেল। লাস্ট 2019 সালে সম্ভবত ফেবেল কবিতাটা এসছে, তাই এবছর আসার কিন্তু খুব চান্স রয়েছে। কবিতাটা অত্যন্ত ছোট, কিন্তু কবিতাটার মধ্যে গভীর একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে। এটার কিন্তু আপার মিনিংটাই আসল নয়, এই ডিপার মিনিংটা, এটা একটা অ্যালিগোরিক্যাল পোয়েম। এই কবিতাটার কিন্তু প্রশ্নগুলো ভালো করে করতে হবে আর কবিতাটাকেও খুব হার্ট অন্তর দিয়ে বুঝতে হবে, তবে কিন্তু আমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবো। এছাড়া আমরা যে বিষয়গুলো করব, গ্রামারটা, এরপরে আমাদের গ্রামারটা যদি আমরা এখন থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আমাদের গ্রামার কোনগুলো কমন এটা মাথায় রাখতে হবে প্রথম থেকে। এই যে গ্রামারে কিন্তু নাম্বার তোলা কঠিন নয়, এই কারণেই কঠিন না, আমরা জানি যে 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন আসবেই, 3 মার্কস। তাহলে আমাদের 3 নম্বর আর্টিকেল প্রিপোজিশন যদি আমরা এখন থেকে প্রতিদিন মনে করি 5টা করে আর্টিকেল প্রিপোজিশন প্র্যাকটিস করব, তাহলে কিন্তু প্রতিদিনে 5টা করে করলে আমার 6 মাসে প্রচুর পরিমাণ আর্টিকেল প্রিপোজিশন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। আমাদের টেন্সটাকে একটু ভালো করে দেখতে হবে। আমরা এই যে যখন গ্রামারে আমাদের যে টেন্স, ভার্ব, প্রপার ফর্ম অফ ভার্বস করতে হচ্ছে, 3 নম্বর আছে ওখানে। এখন তো অনেকটাই সোজা করে দিয়েছে, 3টা অপশান থাকে, তার মধ্যে যে কোনো একটা অপশান বসাতে হবে। আমরা এটাই দেখি যে ছেলেমেয়েরা না জেনেও ভুল করে ফেলছে। কেন করছে? তার কারণ তারা কিন্তু টোটাল বাক্যটা না পড়ে উত্তর করতে যাচ্ছে। আমরা যদি টোটাল যে কমপ্লিশন অফ প্রপার ফর্ম অফ ভার্বস করতে যাই, তাহলে কিন্তু দেখতে পাবো যে এই প্রপার ফর্ম অফ ভার্বস করার সময় ওখানে বাক্যটার মধ্যে কোথাও না কোথাও কোন টেন্স হবে ইন্ডিকেট করে দেয়। হয়তো প্রথমটাই ফাঁকা দেওয়া আছে, তারপরে কোথাও গিয়ে হয়তো একটা টেন্স, পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট টেন্সে হবে। কোটেশনগুলো জেনারেলি প্রেজেন্ট টেন্সে হয়, কোট দেওয়া থাকলে সেখানটা প্রেজেন্ট টেন্স হবে। এছাড়াও টুমরো, টুডে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এই ধরনের বিভিন্ন অ্যাডভার্ব ব্যবহার করা থাকে। ওগুলো কিন্তু লক্ষ্য করলেই বোঝা যাবে যে টেন্সটা কী হতে পারে, বেশ ইজিলি কিন্তু তাহলে করা যাবে। সুতরাং আমরা যখন ইংরেজি করছি আমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। উই হ্যাভ টু বি কনসাস। এবং আমরা সঙ্গে সঙ্গে উত্তর না লিখে বাক্যটাকে, ইংরেজিতে তো অল্প লিখতে হয়, অনেকটা সময় পাওয়া যায়, একটু বুঝে বুঝে একটু ধীরে পা ফেলে করলে সব কিছু পারা যাবে। একটু খেয়াল রাখো যে বাক্যটার মধ্যে কোথাও কোনো টেন্স ব্যবহার করা হয়েছে কিনা, কোনো ডের কথা উল্লেখ করছে কিনা, সেটা পাস্ট হবে না প্রেজেন্ট হবে, তুমি কিন্তু নিজেই বুঝতে পারবে। অনেক সময় দেখবে ফর 3 আওয়ার্স, 2 আওয়ার্স ইত্যাদিতে দেওয়া আছে, তাহলেই তো বোঝা যাচ্ছে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এগুলো একটু মাথায় রাখতে হবে, কেমন? তাহলেই আমার আশা করি নম্বর পাওয়া যাবে। তাহলে আমার প্রপার ফর্ম অফ ভার্বস 3 নম্বর গেল, আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর গেল, এরপরে আসে 3 নম্বর ফেদাল ভার্ব। এই ফেদাল ভার্বটাও কিন্তু বেশ কিছু ফেদাল ভার্ব, মোটামুটি তোমরা যদি 10 বছরের কোশ্চেন দেখো তাহলে সেই ফেদাল ভার্বগুলো কী ধরনের আসছে সেগুলো মুখস্থ করতে হবে। এই একটা জায়গা ইংরেজি যেটা মুখস্থ করে করতে হয় সেটা হচ্ছে ফেদাল ভার্বের জায়গাটা। ফেদাল ভার্বটা ভালো করে মুখস্থ করো, মুখস্থ করলেই ফেদাল ভার্বটা পেরে যাবে। কিন্তু এই ফেদাল ভার্বটা পুট করার সময় কিন্তু আবার অনেক বোকামো লক্ষ্য করি। যেমন ধরো ফেদাল ভার্বটা দিয়েছে ক্যান্সেলড পাস্ট টেন্সে, তাহলে তার যখন আমি ওই ওয়ার্ডটার ইনস্টিটে যখন আমি ফেদাল ভার্বটা বসাচ্ছি তখন কিন্তু আমাকে ওই টেন্সেই ব্যবহার করতে, পাস্ট টেন্সে। হ্যাঁ, যেমন ধরো অ্যাপিয়ারিং দিল, তাহলে আইএনজি রয়েছে, আমি যখন এটাকে টার্ন আপ ফেদাল ভার্ব বসাচ্ছি সেটা না করে আমি কি লিখব, টার্নিং আপ। কেমন? এমনভাবে আমাদেরকে কিন্তু
দেখতে হবে যে কোন টেন্সে রয়েছে, আমার ভার্বটাকেও সেই টেন্স, আইএনজি থাকলে আইএনজি করো, ইডি থাকলে অর্থাৎ পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করো, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট করো, আর ভার্বের সঙ্গে এস থাকলে প্রেজেন্ট টেন্সের সঙ্গে ভার্বটার সঙ্গে এস বসিয়ে দাও। এভাবে করো, ফুল মার্কস পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আসছে এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ডু অ্যাজ ডিরেক্টেড। ওটাও একদম সোজা, আমরা অনেক লটস অফ গ্রামার করি, আর এই প্রত্যেকবার প্রশ্ন ফলো করো, একটা ন্যারেশন চেঞ্জ, একটা ভয়েস চেঞ্জ থাকবেই, তারপরে একটার জন্য কখনো ডিগ্রি চেঞ্জ আসছে, তো কখনো জয়েনিং আসছে, তো কখনো আসছে নেগেটিভ করতে। জাস্ট এই ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জটা তাহলে আমাদের ডেইলি প্র্যাকটিস করতে হবে, আর বাকিগুলোর জন্য আমি ডিগ্রি চেঞ্জটা একটু ভালো করে করি, নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের পার্টটা করি, আর হচ্ছে তোমার বিভিন্ন টাইপসের যে ট্রান্সফরমেশনগুলো রয়েছে, যেমন ধরো জয়েনিং পড়তে পারে, সিম্পল সেন্টেন্স হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, এইগুলো দেখো, তাহলেই কিন্তু অনেকটা তৈরি হয়ে যাবে। এই তো গ্রামারে আছে। এরপরে আমরা রাইটিং স্কিলে আসি। রাইটিং স্কিলটা দেখবে একটা গতানুগতিক ধারা আছে রাইটিং স্কিলের। যেমন লেটারটা প্রতি বছর আসে পরীক্ষায়, এমন কোনো বছর নেই যে লেটার বাদ দিয়েছে। এবং এই লেটারের একটা মজা আছে, ভালো করে প্রশ্নগুলো যদি আমরা ফলো করি, দেখবে এক বছর যদি অফিসিয়াল লেটার আসে, পরের বছর আসছে পার্সোনাল লেটার, আবার অফিসিয়াল লেটার, আবার পার্সোনাল লেটার। তাই এই রকমভাবে জোর দিয়ে আমরা সে বিষয়গুলো দেখব। যেমন এবছর এডিটোরিয়াল লেটার চলে এসছে, সামনের বছর আমাদের জন্য কিন্তু পার্সোনাল লেটার বেশ ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে। এবং পার্সোনাল লেটারের মধ্যেও আমরা বিগত প্রশ্নগুলো যদি ফলো করি, সেগুলো দেখতে পাবো নিজের এক্সপিরিয়েন্স জাতীয় প্রশ্নগুলো বেশি আসছে। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা মেলা দেখতে গেছো, তোমার কী ফিলিংস ছিল, তোমার স্কুলে স্বাধীনতা দিবস 2024 যে কোশ্চেনটা আসছে, যে ইওর স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয়েছে, সেখানে তোমার কি ভূমিকা ছিল, হোয়াট ইজ ইউর রোল, এবং সেই সম্পর্কে বলো। এই রকম ধরনের আমরা একটা কালচারাল প্রোগ্রাম স্কুলে কি করেছি, তাতে আমার কি পার্টিসিপেশন ছিল, সেই মর্মের একটা লেটার। অথবা কারেন্ট টপিকস যেগুলো চলছে, যেমন ধরো প্রচুর পরিমাণ মোবাইল ব্যবহার করা, একটা ডিকশনারি ব্যবহার করা, আর প্রয়োজনীয়তা, তোমার বন্ধুকে অ্যাডভাইস করো ভালো করে নিউজ পেপার পড়তে, নিউজ পেপারে কী ইম্পর্টেন্স আছে, এই টাইপসগুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে। আর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে আমাদের রাইটিং স্কিলই রয়েছে, তোমার লেটার আর বায়োগ্রাফি, তারপরে তোমার প্রিপারেশন, আর রয়েছে নোটিশ। এই চারটে টপিক রয়েছে, এই চারটে টপিক আমরা ভালো করে দেখব। বায়োগ্রাফির তো একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট মেনটেন করে আমরা বায়োগ্রাফিটা খুব ইজিলি পেতে পারি। এছাড়া আমাদের প্রিপারেশন আছে, তার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট আমার আর করা আছে, সেটা ছাত্রছাত্রীদের স্বার্থে স্ক্রিনে দিয়ে দেবো। আর স্যার কিছু যে ইম্পর্টেন্ট রাইটিং যদি স্টুডেন্টদের বলে দেন। হ্যাঁ, আমার যেমন ধরো এবার মনে হয়েছে যে রাইটিংগুলো, যেমন পার্সোনাল লেটারের ক্ষেত্রে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং ইয়োর ফ্রেন্ড টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ডেলি। এটা কেন পাবলিক লাইব্রেরি ডেলি দিলাম, তার কারণটা আমাদের টেক্সটে রয়েছে। এবছর মাধ্যমিকের প্রশ্ন যদি ফলো করো না, দেখবে যে মাধ্যমিকের প্রশ্নটা কিন্তু 9 আর 10 টেক্সট থেকেই এসছে, রাইটিং স্কিলগুলোও টেক্সট থেকে পুরো কাছাকাছি। যেমন আমাদের 10 রয়েছে বাস্টিং ক্যাকার্সের এগেনস্টে এডিটোরিয়াল লেটার লেখা, তার পরিবর্তে এবার মাধ্যমিকে দিয়ে দিয়েছে কি লাউড স্পিকার, ব্যাপারটা প্রায় একই। লাউড স্পিকারের এগেনস্টে তোমার হচ্ছে এডিটোরিয়াল লেটার লেখো। তারপরে আমাদের 9 ছিল যে ফ্ল্যাটে একটা চুরি ডাকাতি হয়ে গেছে, সেই রকমই একটা রিপোর্ট দিয়েছে, একটা ডাকাতি হয়ে গেছে। আমাদের 10 ফার্স্ট চ্যাপ্টারে, ফার্স্ট ইউনিটের ফার্স্ট চ্যাপ্টারে যে রাইটিংটা আছে মর্নিং ওয়াক অ্যান্ড ডেলি এক্সারসাইজেস নিয়ে লেখা, সেইটাই এবার কিন্তু মাধ্যমিকের প্যারাগ্রাফে দিয়ে দিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু টেক্সটটাকে ফলো করছে। সেই হিসাবে দেখতে গেলে আমাদের পার্সোনাল লেটারে টেক্সট স্পেস যে ব্যাপারটা রয়েছে, যে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং ইয়োর ফ্রেন্ড টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ডেইলি, টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম টু রিড ইংলিশ নিউজ পেপার ডেইলি, টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং আ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। 4 নম্বরে টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম নট টু ইউজ মোবাইল ফোন ম্যাক্সিমাম টাইম অফ দ্য ডে। আর 5 নম্বরে অ্যাবাউট হাউ টু সেলিব্রেট আ প্রোগ্রাম অর অবজারভেশন ডে ইন ইয়োর স্কুল। এই যে বিষয়গুলো, এগুলো একটু ভালো করে করলে পার্সোনাল লেটারটা কাভার হয়ে যাবে। এছাড়া এবছর আমাদের ভীষণ ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে নোটিশ। প্রায় 3 বছর নোটিশ দেওয়া হয়নি, সুতরাং নোটিশটা হয়তো এবছর দেবে। যেমন আমি নোটিশের মধ্যে 5টা নোটিশ বেছে রেখেছি।
ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান। আমাদের কিন্তু স্কুলে ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট কম্পিটিশানটা আমাদের বইয়ের মধ্যেই রয়েছে, অর্থাৎ ওই ডিস্ট্রিক্ট কম্পিটিশানটা না হয়ে প্রায় কাছাকাছি গিয়ে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান হোক, ডিবেট কম্পিটিশান হোক, ড্রামা কম্পিটিশান হোক, কোনো একটা কম্পিটিশান হিসাবে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। এছাড়াও নোটিস রিগার্ডিং কিপ ইউর স্কুল ক্লিন, জানো নির্মল বাংলা আমাদের প্রত্যেকবার হচ্ছে স্বচ্ছ সপ্তাহ পালন করা হচ্ছে স্কুলে, সেই জন্য আমার মনে হয় এটাও খুব ইম্পর্টেন্ট, কিপ ইউর স্কুল ক্লিন। আর কিছু একদম কারেন্ট টপিক যেমন ট্রি প্লান্টেশন প্রোগ্রাম, সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ, তারপরে হেলথ চেক আপ ক্যাম্প আর ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, এইগুলোও কিন্তু খুব ভালো করে করতে হবে। এই নোটিশগুলো, পার্সোনাল লেটারগুলো করতে হবে। এছাড়াও আমাদের এবছর এই ইউনিট টেস্টের সিলেবাসে রয়েছে প্রিপারেশান, সেক্ষেত্রে প্রিপারেশান অফ ওআরএস, প্রিপারেশান অফ হ্যান্ড স্যানিটাইজার, প্রিপারেশান অফ ফিনাইল, হ্যান্ডমেড পেপার প্রিপারেশান, হাউ বিল্ডিং ইজ কনস্ট্রাক্টেড, যেটা আমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে, হাউ রাইস ইজ প্রিপেয়ার্ড অর রাইস ইজ গ্রোন, এই জায়গাগুলো আমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। এছাড়াও আমাদের সিলেবাসে রয়েছে বায়োগ্রাফি। বায়োগ্রাফির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক বোর্ড প্রতি বছর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কারেন্ট টপিকস ফলো করছে। আমরা বিরাট কোহলির বায়োগ্রাফি পর্যন্ত দেখে ফেলেছি যে পরীক্ষায় এসে গেছে। সেই হিসাবে আমাদের সাম্প্রতিক মারা গেছে মেলোডিয়াস কুইন অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর, আর তার বায়োগ্রাফি, স্বামী বিবেকানন্দের বায়োগ্রাফি, সত্যজিৎ রায়, ওস্তাদ রশিদ আলী খান, বুদ্ধদেব ভট্টাচার্য, এই বায়োগ্রাফিগুলো, এপিজে আব্দুল কালাম, এগুলো কিন্তু আমরা ভালো করে দেখব। কেমন, এগুলো যদি আমরা ঠিক করে করি, আমরা আশা করি এই ইউনিট টেস্টের সিলেবাসটা কাভার হবে। একই সাথে কিন্তু মাধ্যমিকের জন্য তোমরা প্রিপারেশনের অনেক ধাপ এগিয়ে গেলে। তো স্যার যেটা করলো, মূলত স্যার হচ্ছে ফার্স্ট ইউনিট টেস্টের সাথে সাথে তোমরা এই ভিডিওটা যদি ফলো করো, স্যার যে টিপসগুলো দিল সেটা করলে কিন্তু ওদের মাধ্যমিকের প্রিপারেশন অনেক হয়ে যাবে। একবারে শুরু থেকে মাধ্যমিকের প্রিপারেশন চলে যাচ্ছে। এখানে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টটা জাস্ট হচ্ছে একটা লাইট মাত্র, কিন্তু টোটাল ফোকাসটাই হচ্ছে টু প্রিপেয়ার ফর দ্য মাধ্যমিক এনসুইং মাধ্যমিক এক্সামিনেশন। মাধ্যমিক 2026 তোমাদের কিন্তু এই ভিডিওটা দেখলে অনেকটা প্রিপারেশন হয়ে যাবে একদম। ঠিক আছে স্যার, এরপরের যে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি 20 বছর ধরে খাতা দেখছেন মাধ্যমিকের। হ্যাঁ, আমি 20 বছর খাতা দেখিনি, আমি 15-16 বছর খাতা দেখছি। আর সাম্প্রতিক আমি এইচএম হয়ে যাওয়ার পরে তো আর খাতা পড়ে না, আর সময় হয়ে ওঠে না, সেই জন্য খাতা দেখছি না। কিন্তু আমার তত্ত্বাবধানে তো অনেকে খাতা দেখে, বা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সেই অভিজ্ঞতাটা রয়েছে। মূলত স্যার প্রশ্ন, স্টুডেন্ট যে ভুলগুলো খুব করে খাতাতে, সেগুলো যদি একটু বলে দেন, এবং খাতা ইংলিশে কীভাবে যদি লেখে তাহলে টাইমটাও বাঁচবে এবং নাম্বারটাও যাতে ভালো হবে, সেটা একটু বলে দেন আপনার অভিজ্ঞতা। আসলে এখন আমাদের যে খাতা দেখার পদ্ধতিটা হয়েছে, বা আমাদের যে প্রশ্ন লেখার পদ্ধতিটা হয়েছে, সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট। ওই অনেক ইংরেজিটা না সবসময় হচ্ছে যেইটুকুনি চাইছে সেইটুকুনি উত্তর লেখো, অনেক বেশি উত্তর লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে বেশি, তাতে কিন্তু লাল কালি পড়ছে বেশি এবং নাম্বারটাও কমে যাচ্ছে বেশি। আমাদের খাতায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বাড়িয়ে লিখতে গিয়ে কনস্ট্রাকশন ভুল হয়ে গেছে। দরকার নেই তো, আমার প্রিপারেশনে 9টা পয়েন্ট আছে, ধরো আমার 9টা পয়েন্টের প্রত্যেক পয়েন্টে 1 করে নাম্বার আছে, তাহলে আমি 9টা সেন্টেন্স লিখবো, ইন্ট্রোডাক্টরি একটা, কনক্লুডারি একটা, তাহলে মোট 11টা সেন্টেন্স লিখলে আমার কাজ হয়ে যাচ্ছে। আমি কিন্তু সেখানে প্রচুর গাল গল্প বানিয়ে লিখতে যাব না। তাই আমাদের উত্তর লিখতে হবে টু দ্য পয়েন্ট, যেইটুকুনি চেয়েছে ঠিক সেইটুকুনি উত্তর লেখো, তাহলেই আশা করি তোমাদের নাম্বারও প্রচুর পাবে আর ভুল হওয়ার সম্ভাবনাটাও প্রচুর পরিমাণ কমবে। আর একটা বিষয় ছেলেমেয়েরা উত্তর লিখতে গিয়ে যেটা ভুল করছে, সেটা হচ্ছে দেখছি টেন্সের ভুল, যে আমি এমন একটা শব্দ দেখা গেল রাম ইজ হয়, সেটা না করে আর করে ফেলছে। এই জায়গাটা একবার খাতাটা মিলিয়ে নাও, কোন টেন্স লিখছো, ঠিকভাবে পাস্ট টেন্সটা লিখছো কিনা, এগুলো একবার দেখে নাও। একবার চেক করলে আশা করি এগুলো তো সিলি মিস্টেক, এগুলো নিজেদের রেকটিফাই করতে পারবে। আর্টিকেল প্রিপোজিশন কার আগে এ দিচ্ছ, কার আগে অ্যান দিচ্ছ, এগুলো একটু ভালো করে দেখে নাও, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো স্যার যে জিনিসগুলো তোমাদের বললো সেগুলো তোমরা ফলো করো। আশা করছি তোমরা এগুলো ফলো করলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে না, তোমরা মাধ্যমিকেও ভালো নম্বর পাবে। তো এখন থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের 2026-এর প্রিপারেশনটা কিন্তু এখন থেকে হয়ে যাবে স্যার, এগুলো যদি ফলো করে। তো স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের টাইম দেওয়ার জন্য। আর স্যার, আপনি যদি লাস্ট স্টুডেন্টদের জন্য কিছু বার্তা দিতে চান। হ্যাঁ, এখন তো সময় খুব কম ফার্স্ট ইউনিট টেস্টের পার্সপেক্টিভে, তো যার যেটুকুনি প্রিপারেশন হয়েছে সেগুলোই ভালো করে দেখো, নতুন করে আর কিছু করার দরকার নেই। তবে যে জিনিসগুলো নিয়ে আমি বললাম সেই জিনিসগুলোকে একটু ভালো করে করো।
আর বেশ প্র্যাকটিস করো, বেশ পরিমাণ প্র্যাকটিস করো। সেকেন্ড সেমেস্ট্রি এক্সামের জন্য যখন দেবে, সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সময় পুরো সিলেবাসটা কমপ্লিট হবে, তারপরে লটস অফ টাইম পাবে। সেই সময় অন্ততপক্ষে 2-3বার টেস্ট পেপার, 3 রকমের টেস্ট পেপার, পুরোনো টেস্ট পেপার প্লাস নতুন টেস্ট পেপার, এগুলো 2-3বার ফলো করো, প্র্যাকটিস করো, রাইটিং লেখো, লিখে স্কুলের টিচার হোক, প্রাইভেট টিউশন টিচার থাকলে তাকে দেখাও। ভুল লেখো কিন্তু লেখো, লেখার অভ্যাস করো। যেমন একবারে একটা বাচ্চা হাঁটতে পারে না, তেমন তুমিও একবারে পারফেক্ট হবে না। কিন্তু চেষ্টা যদি তুমি না করো তাহলে তো তুমি হাঁটতেই পারবে না, তাই না? সেই জন্য তোমাকে চেষ্টা করতে হবে। প্রথমে ভুল দিয়ে শুরু হোক, একটা সময় দেখবে অটোমেটিক তুমি ঠিক লেখা শিখতে শুরু করেছো। তাই ভুলগুলোই করো, ভুল দেখাও, স্যার ঠিক করে দেবেন, কেন ভুল হচ্ছে বলে দেবেন। আশা করি এভাবে বারংবার প্র্যাকটিস করতে করতে ইউ উইল অলসো বি পারফেক্ট। আশা করি সকলে খুব ভালো রেজাল্ট করবে, বিষয়গুলো ফলো করবে। কেমন? ধন্যবাদ। তো স্যার যেগুলো বললো তোমরা ফলো করো, দেখবে তোমাদের ইংলিশ কিন্তু অটোমেটিক ভালো হয়ে যাবে। তোমার ইংলিশে যে ভয়টা আছে সেটা কিন্তু অটোমেটিক কেটে যাবে। তো স্যারকে তোমরা অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ জানিয়ে দেবে। স্যার নিজের যে মূল্যবান সময় সেটা আমাদের জন্য দিয়েছে, তোমাদের জন্য দিয়েছে, যাতে তোমরা এই ভিডিওটার মাধ্যমে একটু উপকৃত হয়। যদি হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সেগুলো কিন্তু পরে কোনো ভিডিওতে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। স্যারকে আবার ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো বাই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং লাস্টে স্যার আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।